আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রাইসুল স্যার নতুন একটা ভিডিও নিয়ে এসেছে, যেটা যে সামনে বৃত্তি পরীক্ষা আসতেছে, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। তার পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় আছে, সপ্তম অধ্যায় মহাকর্ষ। এই অধ্যায়টার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব, এবং কি ধরনের প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, অঙ্কগুলো কি কি করতে হয় আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না, এবং তুমি এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। বৃত্তি পরীক্ষায় যেহেতু আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারই আছে এবং শর্ত আছে, সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। নট এ সিঙ্গেল চ্যাপ্টার ইউ ক্যান স্কেপ। তুমি সব অধ্যায় সুন্দর করে পড়তে হবে, একটা লাইন বাদ দেওয়া মানে তোমার একটা মার্ক ছেড়ে দেওয়া। সেজন্য আমি আজকে তোমাদের এই যে মহাকর্ষ অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এবং এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রশ্ন হর হামেশাই হয়ে থাকে। এর আগেও যখন বৃত্তি পরীক্ষা হয়েছে, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ হয়েছে। তাহলে আমি তোমাদের ধারাবাহিকভাবে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি। দেখো, তাহলে আমাদের এই সপ্তম অধ্যায়টা হলো পৃথিবী ও মহাকর্ষ। এই ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়ার আগে কিছু কিছু পূর্বজ্ঞান রাখতে হয়। যেমন এই অধ্যায়টা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে, যেমন সরণ কি, বেগ কি, ত্বরণ কি, বল কি। এই কয়টা জানার পর আমরা মহাকর্ষ বল এই কথাটা ভালো মতো ক্লিয়ার হব। সেজন্য আমি একটু শুরু থেকেই আলোচনা শুরু করতেছি। তাহলে প্রথমে সরণ। সরণটা কি? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। একে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো, এখানে আমরা আলোচনা করব প্রথমে সরণ। সরণটা কি জিনিস? সরণ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের মনে করো এইখান থেকে একটা বস্তু উত্তর দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এটা এস। কত সময়ে? 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে। তাহলে এই যে উত্তর দিক বললাম, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, এইটাই হলো সরণ। এটা দিক থাকবে, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বলে দুইটা ভাগ আছে রাশির। তার এটা একটা ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে এই এস হলো কি? সরণ, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা এই সরণের সাথে সম্পর্ক হলো বেগের। বেগ কাকে বলা হয়? সরণের হারকে বেগ বলে। আমি একটু ছোট করে পড়াচ্ছি, কারণ এটা বিস্তারিত আমরা ক্লাস 9-এ ইনশাল্লাহ হবে। তাহলে সরণের হারকে বেগ বলে। তাহলে হার, বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভি সমান এস ভাগ টি। তাহলে হার মানে কি? সময় দিয়ে ভাগ, সহজ জিনিস। সরণ ভাগ সময়, বেগ। তাহলে এর একক কি? দূরত্বের একক মিটার, এটার একক সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1, এইভাবে লেখা হয়। তাহলে দেখো, বেগটা আমরা এইভাবে লিখলাম। এরপরে আসো ত্বরণ। ত্বরণটা কি জিনিস? কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। সাপোজ একটা বস্তুর মনে করো এখানে আছে, যার আদিবেগ ইউ, সেটা টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে এখানে বেগের পরিবর্তনের হার কত হচ্ছে?
তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, একে বলা হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন। তাহলে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড টি। তাহলে ত্বরণ কাকে বলা হচ্ছে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অথবা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। এই ত্বরণের একক তাহলে কি হবে দেখো, বেগের একক তুমি কেবলই লিখলে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এইটা উপরে গেলে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এই অধ্যায়টায় অভিকর্ষ ত্বরণ বলে একটা কথা আছে, তাতে আমরা এই এককটা ইউজ করি। কোথা থেকে আসলো? সিস্টেমিকভাবে তোমাকে আমি দেখাই দিলাম। সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড বেগের একক। তারপরে ত্বরণ হলো বেগ পরিবর্তন বা বৃদ্ধির হার, তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ। ভি দিয়ে শেষ বেগ প্রকাশ করে, ইউ দিয়ে আদি বেগ প্রকাশ করে। তাহলে একটা বস্তুর আদি বেগ ছিল ইউ, টি সময় পরে তার বেগ ভি যদি হয়, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ, আর একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হবে এই যে এটা। তাহলে এইটা হবে বেগের পরিবর্তন হার, একে বলা হচ্ছে কি ত্বরণ। তা ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের অধ্যায়ে লাগবে, সেজন্য করালাম। আচ্ছা, এবার দেখো এর সাথে জড়িত আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো বল। সেটা কি জিনিস? বল। বল কাকে বলা হয়? যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলা হয়। ধরো একটা বস্তু থেমে আছে, তাতে তুমি যা প্রয়োগ করলে এটা গতিশীল হবে অথবা হতে চায়। যেমন আমি যদি এই হোয়াইট বলটাকে ঠেলা শুরু করি, তাহলে কিন্তু এটা যাবে না, কিন্তু আমি যেটা প্রয়োগ করছি সেটার নাম হলো বল। আবার এটাকে দেখো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি মানে একটা বল নিচে টানতেছে, একটা এরপর একটা বল কাজ যেটা নিচের দিকে টানতেছে। যেমন এটা, এই যে আমি উপর দিকে নিয়ে গেলাম, আমি যে যা প্রয়োগ করে উপরের দিকে নিয়ে গেলাম সেটাই হলো বল। তাহলে এই বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। বলকে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ, ফোর্স। এই ফোর্স সমান বলা যায় এম এ, ভর এবং ত্বরণের গুণফল। এটা ক্লাস 9 শিখবে, শুধু এটা জানো। আর তোমাদের এই অধ্যায়ে এই এফটায় যে বল তাকে ওজন বলা হচ্ছে, মহাকর্ষীয়। আর এম আর এ এইখানে অভিকর্ষ ত্বরণ তোমাদের বই ইউজ করা হয়েছে, এই জন্য জি। এই যে এইটা লাগবে, এই জন্য আমি তোমাদের বলটা জানালাম। এবং অভিকর্ষ, মহাকর্ষ, বল সবই তো বলের অংশ। তাহলে বলের সংজ্ঞায় যদি না জানি, তাহলে এই সব তো পড়াটা সার্থক হবে না, ঠিক হবে না। সেজন্য তাহলে বলটা আমাদের কি? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এর একক নিউটন, বিজ্ঞানী নিউটনের নাম থেকে এককটা নেওয়া হয়েছে, এই জন্য ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হ্যাঁ, এইটা একটা দিক রাশি বলা হয়। আমরা এই বলের মৌলিকত্বের উপর ভিত্তি করে বলকে 4টা ভাগে ভাগ করি। মৌলিক বল 4 প্রকার, তার মধ্যে এই একটা আমাদের এই অধ্যায় মহাকর্ষ বল। 2 নম্বর বিদ্যুৎ চৌম্বকীয় বল, 3 নম্বর দুর্বল নিউক্লিয় বল, 4 নম্বর সবল নিউক্লিয় বল। তা 4টা মৌলিক বলের মধ্যে আমাদের এই মহাকর্ষ বলটা তোমাদের জন্য এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এবার আসো মূল চ্যাপ্টারে একটু আসি। তাহলে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী কি? একটা গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন এই মহাকর্ষটা কি জিনিস? মহাকর্ষ আবিষ্কারের কাহিনী তোমরা জানো, তাই না? আসলে এরকম না, এটা মজা করা হয়। কিন্তু নিউটন এই মহাকর্ষ সূত্রটা দেন। নিউটন কি বলেন? যে কোনো বস্তুকে কি করতেছে, সব বস্তুই একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মানটা নির্ভর করতেছে তোমার ভরের উপর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর। এটা নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে তার আগে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই, মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। যদি প্রশ্নে শুধু আসে মহাকর্ষ কাকে বলে, তাহলে দয়া করে বল কথাটা উল্লেখ করবে না, তখন বলবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে আকর্ষণ করে তাই হলো মহাকর্ষ। আর যে বলে আকর্ষণ করে
তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। তার মানে এই আমার সাথে পৃথিবীর একটা বল আছে, এই এই কলমটার সাথে আমারও বল আছে, এই বইটার সাথে আমারও বল আছে, এরকম প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ। তবে এই বলের মানটা 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল। এই জন্য এই যে এই কলমের সাথে যে আমার বল আছে, এটা ছেড়ে দিলে কলম আমার কাছে আসে না, কারণ এইখানে আর একটা বড় ভরের বস্তু আসে, সেটা পৃথিবী। পৃথিবীর ভর এত বেশি, যেটা আমার আর কলমের যে ভর তার তুলনায় এই ভরগুলো নগণ্য, পৃথিবীর ভর বেশি। তা পৃথিবীর ভরটাই আমাদের উপর কার্যকর, এই জন্য এটা আমার দিক না আসে, নিচের দিকে আসে, এইরকম ঘটনাটা। তাহলে এটা একটা মহাকর্ষ। তো মহাকর্ষ সূত্রটা আমাদের বলছে এরকম, দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এটা হলো তোমার মহাকর্ষ সূত্র নিউটনের। তার থেকে এটা এসেছে, এটা একটু দেখাবো আমি। তার আগে আমি বলে রাখি যে এইখানে এই কথাটা ইম্পর্টেন্ট, এই লাইনগুলো তোমার একটু সুন্দর করে বুঝে বুঝে পড়বে। দেখো, এই যে এদের প্রকৃতি, মানে এই যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান শুধু কণাদ্বয়ের ভর ও এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। কিন্তু এদের প্রকৃতি মানে এটা কিসের তৈরি উপর নির্ভর করে না। বস্তু কণাদ্বয়ের ভর বেশি হলেও আকর্ষণ বল বেশি হয়, আর তাদের মধ্যে দূরত্ব কম হলে কম হয়। তাহলে এদের প্রকৃতির উপর নির্ভর করতেছে না, কিন্তু ভরের উপর নির্ভর করতেছে আর দূরত্বের উপর। এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, আমি এখন একটু তোমার মহাকর্ষ সূত্রটা একটু গাণিতিকভাবে দেখাই। দেখো, মনে করো এইখানে m1 ভরের একটা বস্তু আছে, আর এইখান থেকে m2 ভরের অপর একটা বস্তু আছে, যাদের মধ্যে দূরত্ব হলো d, আর এদের মধ্যে যে বলটা কাজ করতেছে তার নাম হলো F, মহাকর্ষ বল, আকর্ষণ বল। তাহলে নিউটন যেটা বলছেন সেটা বলছেন যে F সমানুপাতিক ভরদ্বয়ের গুণফল, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 1/d², এই দুইটা মিলে 1 আর 2 হতে, 1 ও 2 হতে আমরা কি পাই? F সমান সমান আগেই দিই না, সমানুপাতিক m1 m2/d²। এবার দেখো, এই যে সমানুপাতিক চিহ্ন, এটা তুলে দিয়ে একটা ধ্রুবক আসে। এই বিজ্ঞানীরা এটা নির্দিষ্ট করে দিয়েছেন আমাদের। এইখানে যে ধ্রুবকটা আছে তার মানে হলো ক্যাপিটাল জি, মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। তাহলে এটা m1 m2/d²। এটাই হলো ফাইনাল ইকুয়েশন। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য একবারে মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্ক আসলে এইটার থেকে আসেই সাধারণত এইরকম। এইখানে তাহলে এই জি বলে একটা কথা আসলো, জিকে বলা হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক। এই জির একটা একক আছে, এককটা বের করে দেখো। ওই ইকুয়েশন থেকে আমি এইভাবে লিখতে পারি না, d²/m1 m2। দেখো, এর একক বের করতেছি, জি এর একক, এফ এর একক নিউটন, ডির দূরত্বর উপর স্কোয়ার আছে, এম এর একক ভর মানে কেজি, কয়টা কেজি? 2টা, মানে স্কোয়ার। তাহলে এর একক হলো নিউটন, মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2, এটার একক। আর জি এর একটা মান আছে, এই মানটা হলো কত? 6.673 গুণন 10⁻⁻11, আর একক এইটাই, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই মানটা দিয়ে গুণ করতে হয় এখানে ভর, তাহলে আমরা এই বলটা পেয়ে যাব। তোমাদের বই অবশ্য ক্যাপিটাল জির মান যদি অঙ্কে দেওয়া থাকে করবে এটা, না হলেও ক্যাপিটাল জি দিয়ে লিখলেও অঙ্কটা হয়। এই তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম যে মহাকর্ষ সূত্র হলো এটা। আর যদি বলে এই জি অভিকর্ষ, এর মানটা কি হবে? তাহলে এইভাবে বলা যায়, 1 কেজি ভরের দুটো বস্তুকে যদি 1 মিটার দূরত্বে রাখো, তাহলে দেখো কি হচ্ছে, এটা 1, এটা 1, এটা 1, তখন হয়ে যাচ্ছে কি তোমার, তখন হয়ে যাচ্ছে কি
জি সমান এফ হচ্ছে না? তার মানে কথাটা এরকম, 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে 1 মিটার দূরত্বে রাখলে যে আকর্ষণ বলের মানটাই হয় সেটাই হবে ওই মহাকর্ষ ধ্রুবকের মানের সমান। এই আচ্ছা, এবার আসি আমরা হ্যাঁ, এখন ওই সম্পর্কতে এই ডি, এটা এমসিকিউ অনেকবার প্রশ্ন আছে, হয় ডি এর সম্পর্ক চেঞ্জ করবে। দেখো ডি যদি দ্বিগুণ করো, ডি দ্বিগুণ করলে এই বল কি হবে, এখানে ডি স্কোয়ার মানে 4, মানে বলটা হবে 1/4, আগের বলের কি 4 ভাগে স্কোয়ার করলে ডি স্কোয়ার। যদি ডি অর্ধেক করো তাহলে হাফ, হাফ মানে কি 1/4 স্কোয়ার, এই 1/4টা উপরে চলে যায়, 1 ভাগ, এটা একটু দেখায়, দেখো এইখানে আমাদের মূল সূত্র জানি এফ সমান জি ইন্টু m1 m2 ভাগ ডি স্কোয়ার। এটা যদি হাফ করি, আমি উপরেরটা লিখলাম না, হাফ, হাফ মানে এরকম না, এরকম মানে কি 1/4, এটা উল্টিয়ে যাবে না, গেলে উপরে 4 যাবে আর নিচে আসবে কি জি m1 m2 ভাগ ডি স্কোয়ার, এটা কি 4f, এরকম হয়ে যাচ্ছে না? এরকম হচ্ছে, তার মানে কি 4 গুণ হচ্ছে, আগের বলটার কি হচ্ছে 4 গুণ। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন চিন্তা করবে, এটা কি ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া থাকলে বাড়বে, মানে একের অংশ দেওয়া থাকলে বেড়ে যায়, আর যদি গুণ আকারে থাকে 2 গুণ 4 গুণ তাহলে বলটা কমে যায়, এটা একটা। আর এটার সাথে তো সম্পর্ক সমানুপাতিক, যদি ভরদ্বয়ের গুণফল 4 গুণ করে বলও 4 গুণ হবে, ভরদ্বয়ের গুণফল যদি 2 গুণ করে বলও 2 গুণ করে। ইম্পর্টেন্ট একটা তোমার এটার এমসিকিউ। আচ্ছা, তাহলে এই অংশটা গেল। এইবার আসো, এইবার আসো অভিকর্ষ। আচ্ছা, আসলে অভিকর্ষটা কিছুই না, এটা এক প্রকার মহাকর্ষই, কিন্তু আমরা পৃথিবীবাসী, আমাদের কিছু স্পেশালিটি চাই, সেই জন্য একটা স্পেশাল নাম হয়েছে, এই যে পৃথিবীর সাথে আমাদের যে কোনো বস্তুর যে আকর্ষণ তাকে হচ্ছে অভিকর্ষ। তার মানে কি অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ। এই প্রশ্নটা 2 মার্কের জন্য আসতে পারে, যে দেখাও যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। তার উত্তরটা কি দেবে? তুমি প্রথমেই মহাকর্ষ সংজ্ঞা দেবে, এই মহাবিশ্বের দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। যেমন পৃথিবী আর চাঁদের মধ্যে আকর্ষণ বল, চাঁদ ও মঙ্গল গ্রহের মধ্যে আকর্ষণ বল। দুইটা উদাহরণ খেয়াল করো, আমার এই ভিডিওটা তোমরা রিপিট করে দেখবে, কারণ আমি যে কথাগুলো বলতে এটা খাতায় নোট ডাউন করলে তোমার একটা নোট হয়ে যাবে। আবার এবার অভিকর্ষ বলের সংজ্ঞা দাও, যে পৃথিবী এবং মহাবিশ্বের যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে হচ্ছে অভিকর্ষ বল। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বল। এখন দেখো আমি চাঁদ এবং পৃথিবীর উদাহরণ দুইটাতেই দিয়েছি, কিন্তু চাঁদ আর মঙ্গল গ্রহের কিন্তু উদাহরণ অভিকর্ষের মধ্যে আসবে না। এই দুটো সংজ্ঞা এবং উদাহরণ দেবে, দেওয়ার পর নিচে বলবে যে যেহেতু উপরোক্ত সংজ্ঞা এবং উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে পৃথিবী এবং চাঁদের যে আকর্ষণ বল এটাকে অভিকর্ষ বলও বলা হয়, মহাকর্ষ বলও বলা যায়, তাই সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু চাঁদ আর মঙ্গল গ্রহকে অভিকর্ষ বল বলা যায় না। তার মানে কি সকল মহাকর্ষ বলকেই অভিকর্ষ বল বলা যায় না। এভাবে লিখে দেবে, সুন্দর অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে অভিকর্ষ সংজ্ঞাটা গেল। এখন অভিকর্ষের সাথে এই যে অভিকর্ষ ত্বরণ চলে এসেছে, দেখছো আমি ত্বরণ পড়লাম প্রথমে, তাহলে ওইটা ছিল সিম্পল ত্বরণ আমাদের পারিপার্শ্বিকের ক্ষেত্রে। এইবার হলো নির্দিষ্ট বল, পৃথিবী যে বলে আকর্ষণ করে তার জন্য ত্বরণের পরিবর্তন। এই যে আমি যদি এটা ছেড়ে দিই, ছেড়ে দিলে এটা দেখো প্রথমে স্থির ছিল, তারপর যত পড়বে তত বেগ কিন্তু বাড়ে। তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, একে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওই বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখানে জাস্ট একটা কথা অ্যাড করে দেবে, সেটা বলবে যে পৃথিবী কেন্দ্রের দিকে যে বলে কোনো বস্তুকে টানে সেটা অভিকর্ষ বল বলে, আর এই বলের জন্য মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা কি বলবে, যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে
অভিকর্ষ ত্বরণ বলে। একে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? ওই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মান আবার ভেরিয়েশন আছে। এটা হলো পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, উচ্চতর পর ইফেক্ট করে। তো আমরা সাধারণত ধরে থাকি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু 2 মার্কের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কী বোঝায়। তোমার উত্তরটা কী হবে একটু শুনে রাখো, মাথার মধ্যে গেঁথে রাখো। এই টাইপের প্রশ্ন তুমি সব ক্লাসেই পাবে, যত উপরে গেলে পাবে। যখনই এরকম বলতে বোঝায় আসবে তখন তার সংজ্ঞাতে চলে যাবে তুমি। তাহলে অভিকর্ষ সংজ্ঞাতে চলে যাবে, গিয়ে বলতেছে কি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তারপরে বলো যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। এইখানে দয়া করে মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবে না, কারণ আমি ওইখানে প্রতি সেকেন্ড একটা বলে দিয়েছি। তাহলে এখানে বলতে হবে, আর তুমি কথাটা বলতেছো বেগ, বেগ বৃদ্ধি পায় কত? 9.8 করে, এই জন্য এর এককটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে বলতে বোঝায় যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণের মান বলতে বোঝায় যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। অর্থাৎ 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে 9.8 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে 2 দ্বিগুণ 19.6 মিটার পার সেকেন্ড। এই কথাটা লিখে দেবে, একবারে কাটার কোনো জায়গা নেই, নাম্বার কাটার কোনো জায়গা নেই। সংজ্ঞা দুটা উদাহরণ দিয়ে দিলাম, ব্যাস সুন্দর হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যে এই ছোট প্রশ্নে আসে, দেখাও যে এই অভিকর্ষ ত্বরণ, এই যে জি, এটা ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ভর মানে 5 কেজি বস্তু হোক, 10 কেজি বস্তু হোক, তার জন্য যা তোমার 50 কেজির জন্যও তাই। কিন্তু ওই বস্তুটা কোথায় রেখেছো, এর থেকে চাঁদে নিয়ে গেছো, না মেরুতে নিয়ে গেছো, না বিষুবন্ত নিয়ে গেছো, না ক্রান্তীয় রেখেছো, তার উপর ওজনটা এই জিটা ভ্যারি করবে সেটা। তো এই কোয়েশ্চনটা কোথা থেকে আসলো আমি একটু দেখাই। দেখো, মনে করো এইরকমটা পৃথিবী, এর কেন্দ্র থেকে এইখানে একটা বস্তু আছে, যে যার দূরত্ব হলো ডি। বস্তুটার ভর স্মল এম আর পৃথিবীর ভর তো ক্যাপিটাল এম। তাহলে এই পৃথিবী এবং এই এম ভরের বস্তু, এর মধ্যে একটা বল কাজ করবে, সেটা হলো মহাকর্ষ বল। লিখলাম এফ সমান ক্যাপিটাল জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড ডি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন ওই এম ভরের বস্তুটা ওজন কাজ করবে না, ওই যে বললাম পৃথিবী যে বলে টানে সেটাই অভিকর্ষ মাধ্যাকর্ষণ বল বলা হয়, এটাকেই ওজন বলা হয়। তাহলে এই এম ভরের জন্য একটা ওজন কাজ করতে, সেটার সময় এফ সমান কি এম জি। এটা 2 নম্বর সমীকরণ। দেখো তো উভয়ের বাম পক্ষে একই আছে না এফ, তাহলে আমি কি বলতেই পারি এই এম জি সমান জি ইন্টু এম ক্যাপিটাল এম ভাগ ডি স্কোয়ার। এই স্মল এম কাটা, তাহলে জি থাকে কি জি এম ভাগ ডি স্কোয়ার। এই যে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, জি এম আর ডি এর উপর এই স্মল জিটা নির্ভর করতেছে। মুশকিলের কথা, ক্যাপিটাল জি কখনো চেঞ্জ হয় না, ধ্রুবক কখনো চেঞ্জ হয় না। ক্যাপিটাল এম এটা পৃথিবীর ভর চেঞ্জ হওয়ার কিছু নাই। কিন্তু ডি, এই দেখো চিত্র, এই যে এই দূরত্বটা একরকম, এই দূরত্বটা একরকম, এই দূরত্বটা আর একরকম। তাহলে দূরত্বর ভ্যারিয়েশন আছে, তার মানে দূরত্ব চেঞ্জ হলে জি চেঞ্জ হবে। সেই জন্যে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ভর নিরপেক্ষ, মানে ভরের উপর নির্ভর করে না, কিন্তু স্থান নিরপেক্ষ নয়, বিভিন্ন স্থানে বিভিন্ন। তার মানে এই উত্তরটা এটা লিখবে, লেখার পর বলবে এখানে ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবক, এটা কখনো চেঞ্জ হয় না। পৃথিবীর ভর কখনো স্থান ভেদে চেঞ্জ হয় না, এটা মৌলিক রাশি। আর ভর আর ডি হলো দূরত্ব। পৃথিবীর আকার যেহেতু সুষম নয়, তাই এর দূরত্ব চেঞ্জ হতে পারে, আর এটা চেঞ্জ হলে জিও চেঞ্জ হয়, তাই স্থান নিরপেক্ষ নয়, স্থানের উপর নির্ভর করে। তাহলে এইভাবে উত্তরটা লিখে দেবে, তাহলেই হবে।
আচ্ছা এবার আসো, এটা গেল। আমি টপিক ধরে ধরে আলোচনা করতেছি। এই যে এবার আসো, এই যে এখানে লেখা আছে দেখো, বিষুব অঞ্চলে এটার মান কত? 9.78। মেরু অঞ্চলে হলো 9.83, আর সাধারণ ধরা হয় 9.8। এই লাইনগুলো টানা মুখস্থ করবে সুন্দর করে, এমসিকিউ আসেই, এর থেকে আসে এরকম এমসিকিউ। আচ্ছা, আর ক্রান্তীয় অঞ্চলে আছে একটা 9.79, আর হলো এদের বিষুব অঞ্চল তো দেওয়া আছে। এই যে এবার আসো ভর আর ওজন। এখন শুনি যে ভর কি জিনিস, ওজন কি জিনিস, এদের পার্থক্য কি, আমি মানে গ্র্যাজুয়ালি আলোচনা করতেছি। প্রথমে ভর। ভর কাকে বলা হয়? কোনো বস্তুতে পদার্থের পরিমাণকেই তার ভর বলে, সংজ্ঞা শেষ। ওজন, কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে। পার্থক্য হচ্ছে, সংজ্ঞা হচ্ছে। 2 নাম্বার, ভর একটা মৌলিক রাশি, আর ওজন, ওজন মানে ডাব্লিউ সমান এমজি বা এফ সমান এমজি, অর্থাৎ এফটা ওই রাশিগুলোর উপর নির্ভর করতেছে, তার মানে একটা লব্ধ রাশি বলা হয়। পদার্থবিজ্ঞানের 7টা মৌলিক রাশি আছে, আর লব্ধ রাশি লক্ষ লক্ষ অনেক বেশি আছে। তাহলে ভর একটা মৌলিক রাশি, এটা একটা লব্ধ রাশি। ভরের একক কি? কেজি। আর ওজনের একক নিউটন। ভরের তোমার স্থান ভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন স্থান ভেদে পরিবর্তন হয়। এই যে এই পার্থক্যগুলো সুন্দর করে লিখে দেবে। এইরকম 2 মার্কের প্রশ্ন আছে। কোনো বস্তুর ভর 10 কেজি বলতে কি বোঝায়? তখন কি বলবে? যে আমরা জানি কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ভর বলে, এটা লিখবে প্রথমে। শুধু লিখবে না যে ওই বস্তুর পরিমাণ 10 কেজি, তা লিখবে না। প্রথমে সংজ্ঞাটা লিখবে যে কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলে। তারপরে বলবে বস্তুর ভর 10 কেজি বলতে বোঝায় যে ওই বস্তুতে মোট পদার্থের পরিমাণ 10 কেজি। 2 মার্ক। আর যদি বলে ওজন 10 নিউটন বলতে কি বোঝায়, তখন কি বলবে? ওজনের সংজ্ঞা দিলা, দেওয়ার পর বলবে কোনো বস্তুকে ওই বস্তুটাকে পৃথিবী 10 নিউটন বলে আকর্ষণ করতেছে। কত বলে আকর্ষণ করে? 10 নিউটন, এটা বোঝা যায়। আচ্ছা, 1 টন সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম, এটা মুখস্থ করবে। আমরা প্রচলিত কথায় কিন্তু ভর আর ওজন গুলিয়ে ফেলি, আসলে এক না, দুটো কিন্তু ভিন্ন। এই কথাটা বলছি ডাব্লিউ সমান এমজি। আর এই যে দূরত্ব চেঞ্জ হলে তোমার 9.8 থাকে না, 9.79, 9.78। চাঁদে গিয়ে আবার পৃথিবীর ত্বরণের 6/1 হয়ে যায়, খেয়াল রাখতে হবে এটা। ভর ওজনের সম্পর্ক দেখো, এই যে এই লাইন ইম্পর্টেন্ট, এই লাইনগুলো বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই চাঁদে ত্বরণ কত হয়ে যায়? 6/1, তার মানে প্রায় 1.63 নিউটন পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি 1 কেজি হয় তার জন্য হয় এত নিউটন। এই দেখো, ক্রান্তীয় অঞ্চলে 9.79, মেরু অঞ্চলে 9.83। তাহলে এটা 1 কেজির জন্য বলা আছে, এত নিউটন এত নিউটন। তাহলে দেখো 1 কেজিরই ভেরিয়েশন দেখো, 3 জায়গায় 3 রকম ওজন পাচ্ছ এটা। আচ্ছা, এবার দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণে নির্ভর, মানে বস্তুর ওজন কীভাবে নির্ভর, এইটা সুন্দর করে পড়বে, কারণ বড় প্রশ্নে এটা আসে যে কেন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন। এই টপিকটার উপরই গ আসতে পারে, এই পুরোটার উপরই গ ঘ আসতে পারে, 2 ভাবে আসতে পারে। যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের ভিন্নতা হওয়ার কারণ ব্যাখ্যা করো, দয়া করে ছোট করে পয়েন্ট লিখে দিবে। যদি বলে পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের ভিন্নতা ব্যাখ্যা করো, এই একই উত্তর, খালি ওজনের সময় কি হয় 9.8, ওই যে জি এর মান দিয়ে গুণ করতে হয় ভরকে। আর জি পরিবর্তন হলে তাহলে তার সাথে সাথে ওজনও চেঞ্জ হবে, কারণ ভর কখনো চেঞ্জ হয় না। এখানে সুন্দর করে এটা পড়বে, এই অংশগুলো তোমার পড়বে। এবার দেখো লিফটের ঘটনা। লিফটে 3টে এই যে ক্রাইটেরিয়া দেখো, স্থির লিফট, সমবেগে নিচের দিকে, উপরের দিকে ত্বরণে, নিচের দিকে ত্বরণযুক্ত, এই 4টা। আর মুক্তভাবে 5টা একটু আমি ব্যাখ্যা করি। যখন স্থির থাকে তার মানে আমি এখানে দাঁড়ায় আছি সেম, আমার ওজন যা পৃথিবী সেই বলে আমাকে বিকর্ষণ মানে প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই জন্যই আমি আমার এই বলটা অনুভব করতেছি। তাহলে লিফটেও তাই হবে, লিফট যদি থেমে থাকে ওজন ডাব্লিউ সমান এমজি। আচ্ছা, তারপর দেখো যদি সমবেগে যায়, সমবেগে গেলে সমবেগে ত্বরণ শূন্য। ওই যে আমি ত্বরণের সূত্র শিখালাম না, এ সমান ভি মাইনাস ইউ/টি। তাহলে ভি এবং ইউ যদি একই সমবেগ হলে কি আদিবেগ শেষ বেগ এক হয়, ত্বরণ শূন্য, তার মানে
ওইটা যে ত্বরণে যেটা কাজ করে সেই ত্বরণ আমাদের ইফেক্ট করতেছে না। পৃথিবীতে যেমন দাঁড়ায় আসো ওই লিফটেও সেম ওজন অনুভব করবে। তার মানে ডাব্লু সমান mg, ভালো করে মাথায় ঢুকে নাও। সমবেগে গেলে সূত্র হবে ডাব্লু সমান mg, স্থির অবস্থা থাকলেও সূত্র হবে ওজনের ডাব্লু সমান mg। কিন্তু উপরের দিকে লিফট এবার গতিশীল। এবার বাস্তব অভিজ্ঞতা যাও, তোমরা তো লিফটে সবাই উঠেছো, কিন্তু ফিজিক্স খেয়াল করনি অনেক সময়। এবার ফিজিক্স খেয়াল করবে, সেটা হলো যখনই উপরের দিকে উঠতে নাও দেখো মনে হচ্ছে কী হবে যেন একটু চাপ দিয়ে ধরলো। তাহলে এই যে অতিরিক্ত বলটা, এটা তোমার এই যে ত্বরণের জন্য কাজ করে। লিফটের একটা ত্বরণ আছে, আমাদের অভিকর্ষ ত্বরণ আছে, একটা লিফট ত্বরণ আছে। এই দুইটা ত্বরণ মিলে আমাদের ওজনটা বাড়ায় দেয়। আমি একটু সমীকরণ দিয়ে দেখাচ্ছি। দেখো তাহলে 1 নাম্বার কেসে স্থির ডাব্লু সমান mg, লিফট স্থির। 2 নাম্বার সমবেগ, লিফট সমবেগ, এক্ষেত্রেও সূত্র ডাব্লু সমান mg, এটা স্থির। এটা শর্টকাট করে খাতায় লিখে রাখবে, মনে রাখবে। উপরে উঠলে এবার কি হবে, ডাব্লু সমান m তো ঠিকই থাকবে, m তো পরিবর্তন হয় না, কিন্তু এই জি এর সাথে এই লিফটের ত্বরণটা অ্যাড হবে। তাহলে কি এটা রেজাল্ট বেড়ে গেল না? এই জন্যই তুমি বেশি বল মনে হচ্ছে কেউ চাপ দিয়ে ধরতেছে। এটা উপরে উঠলে। 4 নাম্বার নিচে নামলে কি হবে, তখন ডাব্লু সমান হবে কি এম জি মাইনাস এ। তার মানে তুমি যখন নিচে নামো দেখবা একটু হালকা মনে হচ্ছে, এবং এটা কিন্তু খুব কম সময়, সব সময় কিন্তু ভারী মনে করবা, সবসময় হালকা মনে করবা না। এর কারণ কি জানো, লিফট স্টার্টিংয়ের সময় এটা ত্বরণ কাজ করে, তারপরে সমবেগে যায়। তখন তুমি পৃথিবীতে যেমন অনুভব করো তেমনই। লিফটে যখন শুরু হয় তখন একটা ঝাঁকি অনুভব করো, আবার থামার সময় একবার। আবার লিফট যখন নামে তখন একটু ওজন শূন্য অনুভব করো, আর যখন থামে তখন একবার। এই 2 জায়গায় অনুভূত হয়, বাকি মাঝখানে সমবেগ, অর্থাৎ তখন কিন্তু একই থাকে। এটা গেল 5 নাম্বার। এবার লিফট ছিঁড়ে দিচ্ছে, পড়ে গেছে। প্যানিক হার্ট অ্যাটাকের দরকার নেই, লিফটে কিন্তু অনেক রকম সিকিউরিটি দেওয়া থাকে, এরকম ভয় কিছু নেই, ওটা ধীরে ধীরে নামে। আচ্ছা ধরো নামলো, একই ত্বরণে নামলো, জি যা লিফটে ত্বরণ হতে, তখন তুমি প্রতিক্রিয়া বলটা অনুভব করবে না। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওজনহীনতা বলতে কি বোঝায়? সেটাই হলো যখন প্রতিক্রিয়া বল অনুভব না হওয়াকেই বলা হয় ওজনহীনতা। তার মানে তখন তুমি কি করবে, তোমার ওজন অনুভব করবে না, সেই জন্য তুমি হালকা অনুভব করবে। আর লিফটটা যদি অভিকর্ষ ত্বরণে জি এর চেয়েও বেশি ত্বরণে নামে, তখন মাথাটা তোমার ছাদে ঠেকে যাবে, তুমি পাখির মতো ওড়ার চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না, বদ্ধ খাঁচা। আচ্ছা তাহলে এই কটা কেস, তাহলে যদি অভিকর্ষ মানে লিফটের ত্বরণটা পৃথিবীর ত্বরণের চেয়েও বেশি বেগে নামে, তখন তুমি উড়ে যাবে, পা কিন্তু আর তোমার লিফটের নিচে থাকবে না, মাথাটা থাকবে লিফটের উপরে। এই হলো স্পেশাল কেস, সুন্দরভাবে মনে রাখবে। এবার আসো, গেল এইসব লিফট। এই মহাশূন্যচারীর ঘটনাও কিন্তু তাই, এইখানেও কিন্তু তাই ঘটনা। এইটা পৃথিবীর কোথাও ওজন শূন্য হয় না, ওজনের অনুভব শূন্য হয়। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কাঠাকুটির জন্য এটা হয়। তার মানে স্পেসে যখন তুমি যাও, স্পেস এবং তোমার ত্বরণ একই হয়, সেই জন্য স্পেসের সাপেক্ষে তোমার বল অনুভব হয় না। সেই জন্য তুমি 1 গ্লাস পানি যদি ঢেলে দাও, পানি ওইখান থেকে নিচে পড়বে না। আপেল এরকম সমবেগে ছেড়ে দিলে ওইভাবেই যাবে, ওটা কিন্তু ত্বরণ ইফেক্ট করবে না। এই জন্য তাহলে এটা পড়বে। এই অধ্যায়ে তোমার এই সূত্রগুলো আমরা মোটামুটি সব পড়লাম। এই ত্বরণ মুখস্থ করবে, ক্রান্তীয় বিষুব অঞ্চল, মেরু অঞ্চলে, এসব চাঁদে কত, এই জিনিসগুলো মুখস্থ করবে সুন্দর করে। করার পর আমরা বেশ কিছু অঙ্ক আছে, এই অধ্যায়ে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের একটু দেখাবো আমি। দেখো এই একটা স্টেম দিয়ে আমি 8টা অঙ্ক দিয়েছি, এর বাইরে অঙ্ক তোমাদের আসবে না। যে কোনো বোর্ডের জন্যই তোমার এটা প্রযোজ্য হবে। তাহলে এইখানে দেখো, এই বস্তুর ভর আছে, এতে আছে 50 কেজি,
বিতে 10 কেজি, সিতে হলো 100 কেজি। তাহলে এখানে এ আর বির মাঝে দূরত্ব 10 মিটার, বি এবং সি এর মাঝে আছে 100 মিটার। তাহলে প্রশ্নটা দেখো, প্রশ্নগুলো আগে বুঝাই দিই, তাহলে আশা করি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, না পারলে আমাকে নক করবে, তাহলে আমি আবার বলে দেবো। তা এ ও সি এর মধ্যে বলের মান, তাহলে এ আর সি, তাহলে এই অঙ্কগুলো করার সময় দেখো 1 নম্বর অঙ্ক কি কি দেওয়া আছে লিখবে সুন্দর করে। এইভাবে দেওয়া আছে M1 সমান 50 কেজি, একটা অঙ্ক করে দেখাচ্ছি, M2 সমান 100 কেজি, তারপরে ডি সমান কত 10 আর 100, 100 প্লাস 10 সমান মোট দূরত্ব 110 মিটার, এসি বলছে এই। আর জি তো জি, আমাদের বের করতে হবে এফ, এফ সমান হোয়াট, তারপরে লিখবে আমরা জানি কি জানি, এফ সমান জি ইন্টু M1 M2 ভাগ ডি স্কোয়ার। তাহলে জি রাখি, জি ইউজ করতেও পারো বা এখানে রাখতে পারো। তাহলে এটা হলো 50 গুণন 100 ভাগ 110 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করো। অতএব এফ সমান, আমি একটু করে রাখছি, মানটা হবে কত 0.41 কেজি, 0.41, এত জি নিউটন। জির মান 6.673 10⁻⁻11 ইউজ করলে তখন মানটা আসে এরকম, এর মানটা যদি ওটা ইউজ করো তাহলে 2.757 গুণন 10⁻⁻11 নিউটন, এরকম মান আসবে 2.757। তাহলে যদি জি ইউজ করো এটা, আর জি ইউজ না করলে এরকম, এইভাবে অঙ্ক করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর, বি বস্তুটি কোন দিকে বল অনুভব করবে। এক্ষেত্রে দেখো এই এ আর বি এর মাঝে যে বল আছে F1 বের করবে, এই বি আর সি এর মাঝে F2, একই সূত্র, খালি দূরত্ব চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে, F2 বের করবে, করে দেখবে যে কোনটার জন্য তোমার বলের মান বেশি। তা এখানে সাধারণত দেখা গেছে এই 2 নম্বর অঙ্ক, এই এ আর বি এর যে আকর্ষণ বল এটা বেশি এর চেয়ে, তাহলে এটা কোন দিকে বল অনুভব করবে, তা বিটা বি থেকে এর দিকে বল অনুভব করবে, তার মানে 2টা বল বের করবে। আচ্ছা 3 নাম্বার, এ ও সি এর ভর 5 গুণ ও দূরত্ব অর্ধেক করলে বলের মান 1-এর কত গুণ। তাহলে এই শর্ত দিয়ে আগে এফ বের করবে, করে এই যে প্রথমে যে এফটা বের করেছি না, এই যে এফটা, এই এফকে ভাগ দিলেই তুমি কত গুণ হবে পেয়ে যাবে। এই অঙ্কগুলো বাসায় সবগুলো করবে। তারপরে 3 নাম্বার, 4 নাম্বার বলছে কি, একে চাঁদে নিয়ে গেলে ওজন কত হবে, এরকম আসে গতে। তাই ডাব্লিউ সমান mg, এম হলো ওই যে এ 50 গুণন 9.8 ভাগ 6 বা 1.63 লিখে গুণ করে দেবে, তাহলেই হবে। এটা ডাব্লিউ সমান এটা হবে কি ডাব্লিউ সমান mg, তাই না। আর এম তো হলো এ 50 গুণন 1.63 এত নিউটন। আচ্ছা, সি এর মেরু বিষুব অঞ্চলে ওজন নির্ণয় করে এদের পার্থক্য, এই অঙ্কগুলো ভিডিও থেকে তুলে নেবে, নিয়ে সবগুলো করবে, আমি করে দিব না, এটা করে দিলাম। তাহলে এটা সেম এরকম, খালি জি এর মান চেঞ্জ হবে, করে আবার পার্থক্য করবে, এভাবে আসে। বিকে কোথায় রাখলে বি কোনো বল অনুভব করবে না বা লব্ধি বল শূন্য হবে, এটা ধরে নাও যে এ থেকে x মিটার দূরত্বে। এই অঙ্কটা দেখো, ধরো তোমার এইখান থেকে x মিটার দূরত্বে ওই বস্তুটা রাখলে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই দূরত্ব যদি x হয়, এই দূরত্ব কত হবে 110 মাইনাস x। তাহলে শর্ত মতো হবে F1 সমান F2 বা বাই লিখি তোমাদের বা F1 এর পরিবর্তে কি হবে g ইন্টু M1 M3 ভাগ x স্কোয়ার, আর ওটা হবে F2 মানে ওই দুটোর মধ্যে, তার মানে g ইন্টু M2 M3 ভাগ 110 মাইনাস x
হোল স্কোয়ার। এটা দেখো এটা কেটে যায়, গেলে এখানে থাকে শুধু m1 মানে কত 50 ভাগ এক্স স্কোয়ার, এখানে থাকে 100 ভাগ 110 মাইনাস এক্স হোল স্কোয়ার। এইটা ইয়ে করবে, এই 50 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কি 1 ভাগ এক্স স্কোয়ার সমান 2 ভাগ 110 মাইনাস এক্স হোল স্কোয়ার। তারপর রুট করে দেবে, রুট করে দিলে অঙ্কটা সহজ হয়ে যাবে। 1 ভাগ এক্স হবে তাহলে 1 ভাগ, আর এখানে হবে 2 এর রুট কত 1.414, আর এখানে হবে 110 মাইনাস এক্স। এইটা সলভ করলে আমাদের এক্স সমান আসবে হলো, আমি একটু করে রাখছি তোমরা করে ফেলো, এটা আসবে হলো 45.57, 45.57 এত মিটার। তাহলে এই বস্তুটাকে বি বস্তুকে 50 থেকে যদি 45.57 মিটার দূরত্বে রাখো তাহলে এটা কোনো বল অনুভব করবে না, সমান এই। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে হতে এত, এইখানে সূত্র ইউজ হবে ওই যে জি সমান জিএম ভাগ আর স্কোয়ার। এই আর এর মান এখানে 6 হবে, একটা 6500 কিলোমিটার। 6500 কিলোমিটার দিয়ে তুমি জি বের করবে, আর এর মান ডাইরেক্ট এটা ব্যবহার করবে মিটার করে, মিটারে ব্যবহার করার পর তারপরে তোমার ডাব্লিউ সমান এমজি করবে, তাহলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। আর শেষে দেখো এ ও বি এর 50 মিটার উপরে থেকে ছেড়ে দিলে কোন বস্তু আগে পড়বে, এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটো বস্তুকে ভিন্ন ভরে দুটো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোন বস্তু আগে পড়বে হিসাবে সব বস্তুই একই সাথে পড়ার কথা। এটা প্রথমে বলবে যে যদি এই বাতাসের বাধা না থাকে, ঘর্ষণ বল না থাকে, তাহলে দুটি বস্তু একই সাথে পড়ার কথা। কিন্তু যেহেতু আমাদের পৃথিবীতে এই বাতাস আছে, আকর্ষণ মানে ঘর্ষণ বল কাজ করে, সেজন্য দুটি বস্তু ভিন্ন সময় পড়বে। এটা ডিপেন্ড করবে বস্তুটার আয়তন কার বেশি। যার আয়তন বেশি তাতে ঘর্ষণ বল বা বাধা বল বেশি কাজ করবে, সেটা দেরিতে পড়বে, এবং হালকাটা পরে পড়বে। যেটা আয়তন বেশি সেটা দেরিতে পড়বে, আর যেটা আয়তন কম সেটা আগে পড়বে। আর যদি ধরো লোহার টুকরা বললো একটা 50 কেজি 10 কেজি, তাহলে আয়তনের উপর ডিপেন্ড করে এটা কাজ করে, আয়তন এবং ভর এখানে কাজ করে। তাহলে এই ব্যাখ্যাটা দিয়ে দিবে। তাহলে এইটা সুন্দর করে তুমি এই কয়টা প্র্যাকটিস করবে, বইয়ের যে টপিকগুলো আলোচনা করলাম ওসব করবে। আশা করি বৃত্তিতে এই রকম টাইপের তোমার প্রশ্ন আসবে এবং সুন্দরভাবে তুমি অ্যান্সার করতে পারবে। আর মনোযোগ সহকারে পড়ো, কোনো প্রকার টেনশন করো না, ধীরে ধীরে তোমার আগাও। সামনে বার্ষিক পরীক্ষা, তারপরে বৃত্তি পরীক্ষা, কিছুদিন সময় আছে। এর মধ্যে যা যা সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য আগামী ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে আল্লাহ হাফেজ।